গেছি জনাই পুরাতন বাটিতে, যেটাকে আদি মুখার্জি বাড়ি বলা হয়। এবং এই বাড়ি থেকেই বিভিন্ন যে বাড়ির পুজোগুলো রয়েছে, বনেদি বাড়ির পুজোগুলো রয়েছে, সেইগুলো একের পর এক ভাগ হয়ে গেছে। আসুন এখানকার ভেতরের দৃশ্য, কেমন ভাবে প্রস্তুতি চলছে এবং তার সঙ্গে সঙ্গে পুজোর আচার নিয়ম প্রথা এবং তার সঙ্গে আভিজাত্য, এই সবকিছু আপনাদের সামনে তুলে ধরি। আসুন। নমস্কার কাকু। নমস্কার। জনাইয়ের যে পুরাতন বাটি একদম সেইটাকে তুলে ধরতে এবং ইতিহাসের পাতা উল্টে একটু জানতে এই ঐতিহ্য সম্পর্কে, তো এই বাড়ির হিস্ট্রি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে যদি একটু গল্পের ছলে আমাদেরকে বলেন। এটা হচ্ছে জনাইয়ের আদি মুখার্জি বাড়ি। আচ্ছা। পুরাতন বাড়ি। আমাদের এখান থেকেই সব কর্তাবাড়ি, গোলাবাড়ি, বাজার বাড়ি, জলাবাড়ি, কালীপুর বাড়ি, মাঝের বাড়ির আমাদেরই অংশ ভেঙে ভেঙে সব বাড়ি করে তারাও পুজো করছে। এবং আমাদের এই পুজো 350 পেরিয়ে গেছে, 400-র কাছাকাছি। অতটা হিসেবে আমাদের জানা নেই, কারণ আমাদের বড়রা সব চলে গেছে, আমরা ইয়ং কিছু আছি। আমাদের বংশধররা কলকাতায় থাকে, পুজোর সময় আসে। আমাদের এই পুজোর কোনো আয় নেই, চাঁদার উপর নির্ভর করে। যে যেরম পারে 2000, 5000, 10,000, 500, 100 সব টাকা আমাদের এক জায়গায় জড়ো করা হয়, মানে বাড়ির সদস্যরা, বাইরে থেকে নয়। এবং সেই টাকাটা থেকে আমাদের খরচ হয়। আমাদের বলিদান সিস্টেম আছে, আমাদের চণ্ডী থেকে একদম পুজো বসে মহালয়ের পরের দিন থেকে। পুজোর প্রস্তুতি শুরু হয় কবে থেকে? প্রস্তুতি এই পঞ্চমী, আজকে বোধন হবে, আজকে থেকেই আরম্ভ হয়ে গেল। বিকালে ঠাকুর উঠে যাবে, ছেলেরা সব আসবে, যারা বেরিয়েছে ঠাকুর উঠে যাবে। কালকে ষষ্ঠী, ষষ্ঠীর পুজো। এইবার আমাদের ধরুন তিথি অনুযায়ী নিয়ম মেনে বাড়ির পুজো, যেহেতু এদিক থেকে ওদিক হবে না। সাবেকি ঠাকুর, সেই সবুজ অসুর, সাদা সিংহ, বাঁশপাতা চোখ, ডাকের সাজ, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, আপনি এত সুন্দর করে বিবরণ দিচ্ছেন, হ্যাঁ, এই শিল্পকলা কি আপনারই? হ্যাঁ, আমি তৈরি করি, আমি এই বাড়ির ছেলে। আচ্ছা। হ্যাঁ, আমি 35 বছর প্রায় এই ঠাকুর করছি। আগে অন্য লোক করতো, তারা চলে যাবার পর আমি ছোট থেকে ঠাকুর করা শিখেছিল। আমার বংশে কেউ ঠাকুর করেনি, আমি ন্যাক ছিল। বাবা রাইটার্সে চাকরি করতেন, আমি কোল ইন্ডিয়ায় চাকরি করতাম। চাকরির মাঝে মাঝে এই কাজই করতাম। এখন বয়স হয়ে গেছে, পা ড্যামেজ হয়ে গেছে, কি আর করবো, এই ঠাকুর দেবতা নিয়েই পড়ে আছি। আগেতে অনেকগুলো করতাম, এখন বাইরে যেতে পারি না পায়ের জন্যে। এইখানে একটা ঠাকুর হয়, কলাছড়া নিয়ে যায়, আর এই বাড়িরটা করি। বলি যেটা হয় সেটা কি প্রত্যেকদিন বলি হয়? হ্যাঁ, প্রত্যেকদিন। আগে 4টে পাঁটাই বলিদান হতো। আচ্ছা। কোভিডের সময় থেকে ওই সন্ধিক্ষানের পাঁটাটা রাখা হয়েছে, বাকি ছাঁচি কুমড়ো। আর যে সকল সদস্যরা রয়েছে তাদের মেলবন্ধন হয় ঠিক কোন দিন? তারা অষ্টমীর দিন সব আসে। আচ্ছা। কলকাতা থেকে আসে, মাঠে গাড়ির মেলা বসে যায়, তারপর বাইরে থেকে লোকেরাও ভিড় করে দেখতে আসে। এটাই হচ্ছে আদি বাড়ি। আমাদের বাড়ির পর হচ্ছে কর্তাবাড়ি মেজো, আর জলাবাড়ি ছোট। বিজয়ার সময় জলাবাড়ি কর্তাবাড়ির মাঠে এসে দাঁড়াবে, কর্তাবাড়ি জলাবাড়ি একসঙ্গে এসে আমাদের সদরে দাঁড়াবে। আমাদের মা আগে বেরুবে, একসঙ্গে 3খানা বিসর্জন হয়। কোথায় বিসর্জন হয়? সরস্বতী নদীতে আগে হতো, এখন সরস্বতী নদী মজে গেছে, বাড়িঘর হয়ে সানসেট বাড়িয়ে ঠাকুর নিয়ে যাওয়া বন্ধ। এখন নবদখানায় বাবুদের, পার্বতীবাবু আমাদেরই বংশধর, তাদের বড় শানপুকুর আছে, সেইখানে নিয়ে গিয়ে ভাসানো হয়। বাহ। এবং এসে আমাদের সোনার কালী আছে বাড়িতে, 400 বছরের। আমাদের কোনো কালী মূর্তি রাখতে নেই, আমাদের ওই সোনার কালী পুজো হয়। কালী পুজোর রাত্রিরে এই দালানেই পুজো হয়। তখন মানত করা থাকে, যার যেরকম 8টা 9টা পাঁঠা বলিদান হয়, তারা পুজো দিয়ে বলিদান করে ঠাকুর পাঁঠা নিয়ে চলে যায়। আর আমাদের এক রাত্রেই পুজো হয়, ভোরবেলা হোম হয়ে শান্তির জল হয়ে, যাদের আমাদের পালা সিস্টেম কালী ঠাকুর 2 মাস করে, তাদের বাড়িতে আবার ফেরত চলে যায়। এবং এখানে কি মানত বাইরে থেকেও যারা ভক্তরা আসছেন তারাও করতে পারবেন? হ্যাঁ, অনেকেই করে। তারপর ঠাকুরকে অনেক কিছু দেয়, সেগুলো আমাদের ট্রাস্টিতে রাখা আছে। এইভাবেই চলে আসছে। লোকজন কমে গেছে, ছেলের সংখ্যা কমে গেছে, এই পুজো বজায় করাই মুশকিল। আপনি বলছিলেন আপনার ভাইপোর কথা। হ্যাঁ, ভাইপো ও পুজোর জোগাড়ে থাকে। আমাদের ভাইপো 2-3 জন আছে,
তারা সব কেসিয়ার একজন আছে, তার কাছে সবাই এসে টাকা পয়সা দেয়, সেইখান থেকেই খরচ হয়, এক জায়গা থেকে যৌথভাবে খরচ হয়। আর পুজোর সময় 2-4 জন থাকে এখানে। কলকাতার দালানে তখন লোক দাঁড়াবার জায়গা থাকে না। হ্যাঁ, আমাদের আছে বাইরেতে ওই যে 108 প্রদীপ জ্বালা হয়, হ্যাঁ, ও খুব ধুমধাম হয়। শুরু হবে সপ্তমী থেকে। হ্যাঁ, আসল পুজো সপ্তমী, ষষ্ঠীতে বোধন এই পুজো হবে, তারপর সপ্তমী থেকে তো পুজোর তিথি অনুযায়ী, পাঁজি অনুযায়ী, নিয়ম অনুযায়ী পুজো হয়ে আর আসছে। ভোগ খাওয়া আমাদের প্রত্যেক দিনই ভোগ হয়, নানান রকম ভোগ, মোচার ঘন্ট, শুক্তো, পায়েস, 5 রকম ভাজা, হ্যাঁ, ফুলকপির তরকারি, চাটনি, সব রকম আমাদের ভোগ হয়। আমাদের বাড়ির মধ্যেই ওটা ডিস্ট্রিবিউট হয়, অল্প করে হয়, প্রত্যেক বাড়িকে জানান দেওয়া হয়। ভোগ হয়ে গেলে তারা দালান থেকেই ভোগ নিয়ে চলে যায়। এবার বাইরের যদি কেউ বলে তাকেও দেয়া হয়, এইভাবেই চলে আসছে। আচ্ছা, দুর্গাপুজো মানে তো নারী শক্তির আরাধনা। তা এক্ষেত্রে এই পুজোর ক্ষেত্রে বাড়ির যে সকল মহিলারা রয়েছেন তাদের কতটা কন্ট্রিবিউশন? তাদের আছে তো, তারা এই পুজোর সময় এখানেই থাকে, বরণে এই আরতির সময় চামর নাড়ায়, তারপর পুজোর জোগাড় করে, সিঁদুর খেলা হয় বিজয়ার সময় নিচয়ে। হ্যাঁ, তখন প্রচুর ভিড় হয়। হ্যাঁ, জায়গা দেয়া যায় না। আমাদের বাজনদার আসে জয়নগর থেকে, ও ফোন করে জানিয়ে দেওয়া হয়, ওরা চলে আসে, নিজের মতন করে থাকে। হ্যাঁ, একাদশীর দিন বিদায় নিয়ে তারাও চলে যায়, আবার সেই 1 বছর পরে আমাদের। আমার নাম ভাস্কর মুখার্জি, আমি এই ঠাকুর তৈরি করি। হ্যাঁ, এবং ওতপ্রোতভাবে পুজোর সঙ্গে বংশ পরম্পরায় হয়ে আসছে। আমার বাবা তন্ত্রধারক ছিলেন, পুরোহিতের। বাবা রাইটার্সে চাকরি করতেন, বাবা চলে গেছে 86 সালে, এইভাবেই চলে আসছে। দুর্গাপুজো মানেই শুধুমাত্র ধর্মীয় কোনো রকম অনুষ্ঠান নয়, উৎসবও বটে। এবং এইটাও খুব সত্যি কথা যে একেবারে মেলবন্ধন, মানে যে সকল পরিবারের সদস্যরা আমাদের থেকে দূরে চলে যাচ্ছেন তাদেরকে কাছে টেনে নেওয়ার, মানে যারা দূরে রয়েছেন তাদেরকে আবার নতুন করে আপন করে নেওয়ার একটা অন্যতম, এই ক্ষেত্রে আমরা বলতে পারি মাধ্যম হচ্ছে দুর্গোৎসব, আমাদের বাঙালিদের বিশেষ করে মহোৎসব, শ্রেষ্ঠ উৎসব। আর আপনারা যদি আপনাদের ব্যস্ততার যে জীবন রয়েছে সেই জীবনের থেকে বেরিয়ে গিয়ে একটু ফাঁকায় এবং একটু সেই পুরনো সাবেকিয়ানা আভিজাত্যের ছোঁয়া নিয়ে আপনারা চান উপভোগ করতে এই মহোৎসব, এই শ্রেষ্ঠ উৎসব, তাহলে জনাইয়ের এই বাড়িগুলো কিন্তু একেবারেই মিস করলে চলবে না। চলে আসুন না, যে পুজো রয়েছে এই বছরের পুজোয় আপনারা এইভাবেই কিন্তু এই পুজোগুলো উপভোগ করতে পারেন, ফিরে যেতে পারেন আপনাদের সেই ছোটবেলায়।